নমস্কার, আমরা এই ভিডিওতে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন সম্পর্কে শিখব। ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনের কনসেপ্ট কী এবং তার মেকানিজম কী ও তার এমসিকিউগুলো আমরা পুরোটাই এই ভিডিওর মধ্যে দিয়ে শিখব। ডিকার্বক্সিলেশন খুব সিম্পল কথা, কোনো একটা কার্বন ডাইঅক্সাইড কার্বক্সিলিক অ্যাসিড থাকবে, সেইখানে থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যাবে। মনে করো RCOH ছিল, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গিয়ে RH এবং কার্বন ডাই অক্সাইড পরিণত হয়েছে। দিস ইজ কল্ড ডিকার্বক্সিলেশন। এখন এই ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন শুধুমাত্র অ্যাসিড থাকলে হয় তা নয়, কোনো একটা অ্যানায়ন থাকলেও হয়ে থাকে, সেটা অ্যাসিডের অ্যানায়ন হতে হবে। সেইটাকেও যদি আমরা ডিকার্বক্সিলেশন করি, RH তৈরি হবে এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। এখন এই ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনকে যদি আমরা মোটামুটি টাইপ করবার চেষ্টা করি কত রকম টাইপের হয়ে থাকে, তাহলে আমরা 3 ধরনের মোটামুটি আমরা দেখব। একটা কি না, কোনো একটা রিয়েজেন্ট দিয়ে আমার কাছে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন হচ্ছে। এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে সোডা লাইম, NaOH CaO, এটা রিয়েজেন্ট দিয়ে ডিকার্বক্সিলেশন হচ্ছে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, RC+O- এটাকে যদি এই সোডা লাইম দিলে এটা RH এ পরিণত হবে এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরিয়ে যাবে। এখন রিঅ্যাকশনটার মেকানিজম কি? মেকানিজম জানাটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। মেকানিজমটা হলো এইরকম, এই মাইনাসটা এইখানে পড়ছে, এই বন্ডটা ওপরে উঠছে, উঠবার পর আর এর মাথায় মাইনাস তৈরি হচ্ছে। সেই মাইনাসটা এই NaOH এর হাইড্রোজেনটা পেয়ে RH এ পরিণত হচ্ছে। তুমি যদি একই রিঅ্যাকশানে তুমি যদি NaH এর জায়গায় তুমি যদি NaOD নিতে, তাহলে অবভিয়াসলি হাইড্রোজেনের জায়গায় আমার কাছে কি চলে আসতো? ডয়টেরিয়াম চলে আসতো। তার মানে আমার কাছে খুব ইম্পর্টেন্ট এই মাইনাস চার্জটা, এটা কার্বনের উপর মাইনাস চার্জ, তার মানে কার্ব অ্যানায়ন তৈরি হচ্ছে। তার মানে এই কার্ব অ্যানায়ন যত বেশি পরিমাণে স্টেবল হবে তত আমার কাছে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন রেটটা বাড়তে থাকবে। এটা মাথার মধ্যে রাখতে হবে কিন্তু MCQ কোশ্চেনগুলো করবার সময়। 2 নম্বর হলো আমার কাছে ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হলো হিট দিয়ে ডিকার্বক্সিলেশন। মনে করো RC+H, এই জিনিসটাকে আমি হিট দিচ্ছি। তো যদি হিট দিই কী হবে? একই রকমভাবে এই বন্ডটা এইখানে পড়বে, এই বন্ডটা উপরে উঠবে, উঠবার পর কী হচ্ছে? আর এর মাথায় কী হচ্ছে? মাইনাস হচ্ছে, এবং যে জায়গাটায় এই হাইড্রোজেনটা যেটা আছে, হাইড্রোজেনটা জোড়া লেগে RH এ কনভার্ট হচ্ছে। এখানেও একই কথা বলবো, এই R- যতটা স্টেবল হবে, যত বেশি পরিমাণে স্টেবল হবে তত বেশি পরিমাণে ডিকার্বক্সিলেশন হবে। এবার কিছু আমি অ্যাসিড নেব যাদের ক্ষেত্রে ডিকার্বক্সিলেশন খুব কুইকলি ভাবে হয়ে থাকে। এক্সাম্পল হিসাবে আমি CH2COOH অ্যাসিডটা নিলাম। অনেক সময় এই সমস্ত টিকি কোশ্চেনগুলো দিয়ে থাকে, এইগুলোর ক্ষেত্রে কেন ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন রেট প্রচণ্ড হাই হয়ে থাকে, তার কারণটা কি? তো তুমি দেখো, এইটা যখন মেকানিজমটা হবে সেই মেকানিজমটা একটু ভালো করে খেয়াল করো। CH2, এই COOHটাকে কেমন লিখছি? COOH, আর এই COOHটাকে আমি এইরকমভাবে লিখছি। ওকে, এবার মেকানিজমটা কেমন হবে? মেকানিজমটা হবে, এই বন্ডটা এসে হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা এখানে পড়বে, এই বন্ডটা এইখানে পড়বে। তাহলে দেখো, এই বন্ডটা যদি এইখানে পড়ে, এখানে যেটা তৈরি হবে সেটা কি হবে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। আর এই জায়গাটা কি জিনিস তৈরি হবে? এই বন্ডটা এখানে পড়েছে, সো CH2, একটা বন্ড ছিল আর একটা বন্ড এলো কার্বন, এই বন্ডটা খুলে গিয়ে হাইড্রোজেনকে নিয়েছে, তার মানে OH, আর এখানে কি রয়েছে? OH ছিল। ওকে, ক্লিয়ার? দেখো, এই বন্ডটা এখানে পড়েছে, তার মানে এটা কার্বন ডাইঅক্সাইড হয়ে গেছে। এই বন্ডটা এখানে পড়েছে, দ্যাট ইজ ডবল বন্ড, এই বন্ডটা খুলে গিয়ে হাইড্রোজেনকে নিয়েছে, তার মানে এইটা। এর পরের স্টেপ কী হবে? এর পরের স্টেপ এই বন্ডটা এখানে পড়বে, এই বন্ডটা এর ওপর উঠবে, দ্যাট ইজ কল্ড টটোমারিজম।
হবার পর কী হবে, এই বন্ডটা এখানে পড়বার জন্য সি ডবল বন্ড, এটা কী হচ্ছে OH, আর এটা উঠে গিয়ে কী হচ্ছে CH2, ওপরে মাইনাস, কিন্তু এই হাইড্রোজেনটা এসে এখানে একটা হাইড্রোজেন দিয়ে দেবে, মানে CH3COOH। ওকে, তাহলে দেখো এই যে মেকানিজমটা করলাম, এই মেকানিজমের একটা বিশেষত্ব আছে। বিশেষত্বটা কি না, এখানে যে ট্রানজিশন স্টেটটা তৈরি হচ্ছে, সেই ট্রানজিশন স্টেট হলো 6 মেম্বার ট্রানজিশন স্টেট। কী করে জানলাম, দেখো 1 2 3 4 5 6, দেখো 6টা অ্যাটম রয়েছে এই ট্রানজিশন স্টেটে। তো 6 মেম্বার ট্রানজিশন স্টেট মারাত্মকভাবে স্টেবল হয়। তাই এই ধরনের কম্পাউন্ডের ডিকার্বক্সিলেশন কি হয়, ভেরি ফাস্ট হয়ে থাকে, ভেরি ফাস্ট। মনে করো এইগুলোর ক্ষেত্রে যখন ডিকার্বক্সিলেশন হলো, যে হিট দিয়ে বা এইটা দিয়ে যখন হলো ডিকার্বক্সিলেশন, এখানে টেম্পারেচার অলমোস্ট 200 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি লেগেছিল, কিন্তু এইখানে তোমার টেম্পারেচার 50 থেকে 60 ডিগ্রি হলেই ডিকার্বক্সিলেশন রিয়াকশন হয়ে যেতে পারে। আরেকটি এক্সাম্পলে আসছি আমি। মনে করো আমার কাছে এই ধরনের কম্পাউন্ড দিল, সি ডবল বন্ড CH2 সি ডবল বন্ড H। ওকে, মেকানিজমটা ভালো করে খেয়াল করার চেষ্টা করো। যদি খেয়াল করতে পারো বা বুঝতে পারো, তাহলে তার MCQ কোশ্চেনগুলো তুমি ঠিকঠাকভাবে করতে পারবে। এই ধরনের অ্যাসিডকে আমরা বলবো বিটা কিটো অ্যাসিড। এই কম্পাউন্ডের ডিকার্বক্সিলেশন কেমনভাবে হয়, সো দেখো CH3 সি ডবল বন্ড, এই হলো CH2, এই অ্যাসিডটাকে এরমভাবে লিখছি OH সি ডবল বন্ড O। নেক্সট স্টেপে কী হবে, নেক্সট স্টেপে এই বন্ডটা গিয়ে হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা এইখানে পড়বে, এই বন্ডটা এখানে চলে আসবে, এগেন 6 মেম্বার, তাই জন্য খুব কুইক হয়ে থাকে এবং টেম্পারেচার কম টেম্পারেচারে হয়ে যায়, 50 থেকে 60 ডিগ্রি টেম্পারেচার মানে এনাফ টেম্পারেচার। সো এই বন্ডটা যদি এইখানে পড়ে কেমন দেখতে হচ্ছে, এটাকে CH3 সি, এই বন্ডটা এখানে পড়েছে, ডবল বন্ড CH2, এটা O, হাইড্রোজেনটাকে নিয়েছে, রাইট। নেক্সট স্টেপে কী হবে, টটোমারিজম হবে, তাহলে CH3 সি, এই বন্ডটা এখানে পড়েছে, সো ডবল বন্ড O, এটা ওপরে উঠে গেছে, মানে CH2 মাইনাস আসবে, এই হাইড্রোজেনটা এসে 3। সো এই জাতীয় কম্পাউন্ড দেখলে, যেখানে আমরা দেখব যে এই কার্বক্সিলিক অ্যাসিডের পাশে একটা কার্বন আছে, কি করে তুমি বুঝবে না, কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড থাকবে, তার পাশে দেখবে একটা কার্বন থাকবে, এবং এই জায়গাটা এমন কেউ থাকবে যার ডবল বন্ড O আছে, সেটা কার্বন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, সালফার হতে পারে। ওকে, নাইট্রোজেন হতে পারে, সালফার হতে পারে, কার্বন হতে পারে, কিন্তু ডবল বন্ড O থাকবে, সো দ্যাট এগিয়ে এই হাইড্রোজেনটাকে নেবে এবং তোমার মেকানিজমটা করতে পারবে। এই প্যাটার্নটা কিন্তু মাথার মধ্যে ভালো করে গেঁথে নাও, যে কার্বন থাকবে, এখানে আমার কাছে একটা অ্যাসিড থাকবে, আর এই কার্বনের সঙ্গে যে অ্যাটাচ থাকবে তার সঙ্গে একটা ডবল বন্ড O থাকবে। ওকে, এটা কার্বন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, সালফার হতে পারে, যা খুশি হতে পারে, তবেই এই মেকানিজমটা পসিবল, তাই না, যেটা করলাম। এই প্যাটার্নটা কিন্তু ভালো করে মনে রাখবে। আমরা যখন MCQ কোশ্চেনগুলো করব, তখন এই প্যাটার্নটা জানাটা আমার কাছে খুব দরকার। সো এই ধরনের কম্পাউন্ডের ডিকার্বক্সিলেশন প্রচণ্ড ফাস্ট হয়ে থাকে। আর একটা টাইপের ডিকার্বক্সিলেশন রিয়াকশান প্রচণ্ড ফাস্ট হয়ে থাকে, কি না, মনে করো এটা পিরিডিন নিলাম। ওকে, এই পিরিডিনের এই পজিশানে COOH গ্রুপ নিলাম, এটার একটা নাম আছে, সেটা হলো পিকোলিনিক অ্যাসিড। পিকোলিনিক অ্যাসিড এই কম্পাউন্ডের ডিকার্বক্সিলেশন প্রচণ্ড ফাস্ট হয়ে থাকে। হোয়াই? বিকজ তুমি এর মেকানিজমটা দেখার চেষ্টা করো। আমি কম্পাউন্ডটাকে লিখলাম। ওকে, এখানে কি আছে, COOH আছে, তো সি ডবল বন্ড OH আছে। ওকে, কী হবে, এই নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা এইখানে পড়বে এবং এই বন্ডের মাথায় উঠে যাবে। ওকে, বুঝেছো, নাইট্রোজেনের লোন পেয়ার নিয়ে হাইড্রোজেনটাকে নিল, এই বন্ডটা এইখানে পড়লো, এই বন্ডের মাথায় উঠে গেল। তাহলে দেখতে কেমন হচ্ছে এটাকে, নাইট্রোজেন এটা যেমন আছে ভিতরে ডবল বন্ডগুলো এই বন্ডের মাথায় উঠে গেছে, তার মানে মাইনাস চার্জ, আর নাইট্রোজেন লোন পেয়ার দিয়ে Hটাকে নিয়েছে, মানে নাইট্রোজেন মাথায় প্লাস চার্জ। ওকে, এবার এটা প্রোটনেটেড হলো, হবার পর
পিরিডিন নিজে এটা ফিরে পেল, এই যে হাইড্রোজেনটা এই জায়গাটা অ্যাটাচ হয়ে যাবে। ওকে, এই নাইট্রোজেনের লোন পেয়ারটা এখানে রিয়াকশানটাকে ফাস্ট করতে হেল্প করছে। ওকে, তো এরকমভাবেই যদি আমরা কতগুলো নিয়ে থাকি, যে COOH নিলাম, এটা প্রচণ্ডভাবে ফাস্ট হয়ে থাকে দেন দ্যাট অফ প্যারা। বুঝতেই পারছো প্যারা পজিশনে যখন আসবে তখন এই হাইড্রোজেনটার লোন পেয়ারটা অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে এবং তারপর এটা মেটা পজিশনে হয়ে থাকে। ওকে, এই অর্ডারটা মনে রাখবে। ঠিক একই রকমভাবে তোমাকে যদি একটা কোশ্চেন দেওয়া হতো, এই কম্পাউন্ডটায় যদি বলা হতো এখানে ডিকার্বক্সিলেশন ফার্স্ট হয় কেন, বা ডিকার্বক্সিলেশনের মেকানিজমটা দেখা, এটার নাম হলো 2-ফিউরিক অ্যাসিড। যদি বলা হতো এইটার ক্ষেত্রে রিয়াকশানটা ফার্স্ট হয় কেন, তাহলে খুব ইজি নিশ্চয়ই বুঝতে পারছো। একই রকম কনসেপ্টে তুমি ভাববে এই লোন পেয়ার অক্সিজেনে, এখানে COOH, এই লোন পেয়ারটা হাইড্রোজেনটাকে নিল, এই বন্ডটা এখানে পড়লো, এটা এখানে চলে গেল। সো এটাও কিন্তু প্রচণ্ডভাবে ফাস্ট হয়ে থাকবে। ওকে, সো এই সমস্ত টিকি কোশ্চেনগুলো তোমাকে একটু খেয়াল রাখতে হবে। আরও দু একটা তোমার কাছে এরম ধরনের কোশ্চেন আমরা নিয়ে আসবো পরবর্তীকালে, এটা খেয়াল করো। তো আমরা কি দেখলাম, এখানে মোট কথা হিট করবার সময় আমার এখানে অ্যানায়ন তৈরি হচ্ছে, এখানে অ্যানায়নের স্টেবিলিটির উপর কিন্তু ডিপেন্ড করে থাকে। ওকে, থার্ড যে পয়েন্টটা সেটার ক্ষেত্রে আমার কাছে দুটো ওয়েল নোন রিয়াকশান আছে। সেই দুটো রিয়াকশান নাম কি? একটি নাম হলো কুলবে ইলেকট্রোলিসিস। ওকে, কুলবে ইলেকট্রোলিসিস। এই কুলবে ইলেকট্রোলিসিস আর একটা হলো আমার কাছে হান্স ডিকার রিয়াকশান। এই কুলবে ইলেকট্রোলিসিস এবং হান্স ডিকার রিয়াকশান দুটো ক্ষেত্রেই আমার কাছে ডিকার্বক্সিলেশন রিয়াকশান ঘটে থাকে, কিন্তু এদের রিয়াকশানটা র্যাডিক্যাল বেস। কীরকম ধরনের এদের ইলেকট্রোলিসিস হয়ে থাকে? প্রথমে আমি তোমার কাছে আসছি কুলবে ইলেকট্রোলিসিসের ক্ষেত্রে। কুলবে ইলেকট্রোলিসিস কি? C+O- Na+, এটাকে ইলেকট্রোলিসিস করা হচ্ছে। ওকে, তো আমরা জানি যখন ইলেকট্রোলিসিস করা হয় এই মাইনাসটা র্যাডিক্যালে কনভার্ট হয়। ওকে, মাইনাসটা মানে দুটো ইলেকট্রন, একটি ইলেকট্রন বেরিয়ে গিয়ে র্যাডিক্যালে কনভার্ট হয়। এই র্যাডিক্যালটা পরবর্তীকালে এই র্যাডিক্যালটা এইখানে পড়ে, এই বন্ডটা উপরে ওঠে। ওকে, এই বন্ডটা যদি উপরে ওঠে তার মানে আরের মাথায় কী তৈরি হচ্ছে? একটা ডট তৈরি হচ্ছে, আর এই জিনিসটা কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হচ্ছে। তার মানে আর ডট মানে একটা র্যাডিক্যাল তৈরি হলো। তাহলে কুলবে ইলেকট্রোলিসিসের ক্ষেত্রে স্টেবিলিটি বা রিয়াকশানটা কতটা ফাস্ট হবে সেটা ডিপেন্ড করবে টোটালি এই র্যাডিক্যালটা কতটা স্টেবল হবে। ওকে, তার পরবর্তীকালে আমরা জানি এই যে আর ডট আর একটা আর ডটের সঙ্গে জোড়া লেগে আর তৈরি হয়, এটা কুলবে ইলেকট্রোলিসিস। কিন্তু আমার ফোকাসটা কি? ফোকাসটা হলো কুলবে ইলেকট্রোলিসিস রিয়াকশান কখন ফাস্ট হবে সেটা ডিপেন্ড করবে র্যাডিক্যাল কতটা স্টেবল হবে। ওকে, সেকেন্ড যেটা আমরা বললাম হান্স ডিকার রিয়াকশান, এই হান্স ডিকারের ক্ষেত্রেও কিনা একই রকম ঘটনা ঘটে থাকে। কি হান্স ডিকার রিয়াকশানটা থাকে মনে করে দেখো, C+O- Ag+, এই একই রকম মাইনাসটা কিসে পরিণত হয়? র্যাডিক্যালে কনভার্ট হয়, এবং র্যাডিক্যালটা এইরকমভাবে আসে, একই রকমভাবে সেম আর ডট তৈরি হয় আর একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এবার আমরা কি করি, এই জায়গাটা ব্রোমিন নিয়ে থাকি, যেহেতু আল্ট্রাভায়োলেট রে থাকে ব্রোমিনটাও র্যাডিক্যালে ভাঙে, ফলে বিআর ডট তৈরি হয়। এই বিআর ডটের সঙ্গে আর ডট জোড়া লাগে এবং আর বিআর তৈরি হয়। সো কুলবে ইলেকট্রোলিসিস এবং হান্স ডিকার রিয়াকশান দুটোর ক্ষেত্রেই আমার কাছে যেটা ফোকাস হলো সেটা হলো র্যাডিক্যাল মেকানিজম। র্যাডিক্যালটা যত বেশি পরিমাণে স্টেবল হবে তত রিয়াকশানটা কী হবে? ফাস্ট হবে। সো আমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার যে আমাকে যে কোনো ধরনের কোশ্চেন যখনই দেবে তোমার কাছে, তোমাকে খেয়াল রাখতে হবে যদি এই জাতীয় কোশ্চেন দিয়ে আমি দেখব র্যাডিক্যালটা কত বেশি পরিমাণে স্টেবল, আমাকে যদি এই জাতীয় কোশ্চেনটা দেখব আর মাইনাসটা কত বেশি পরিমাণে স্টেবল, আমাকে যদি এই যে বিটা কিটো অ্যাসিড বা এই জাতীয় কম্পাউন্ড দিলে যেটা 6 মেম্বার রিংয়ে ডিকার্বক্সিলেশন হচ্ছে, তখন আমি দেখব যে একই রকমভাবে আর মাইনাস কতটা স্টেবল আছে দেখব, বা এই ধরনের রিয়াকশান ফাস্ট হবে। আর এখানে লোন পেয়ার দিয়ে হলে রিয়াকশানটা ফাস্ট হতে থাকে।
সো এইটা হলো তোমার কাছে একেবারে ডিকার্বক্সিলেশন রিয়াকশানের বেসিক কনসেপ্ট। আমরা যদি দু একটা প্রবলেম নিই তখন কিনা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে এই ধরনের কোশ্চেনগুলোকে কিভাবে তুমি করবে। মনে করো তোমার কাছে এই ধরনের কোশ্চেন দিল CH3 CH2 COOH, বহুবার এসছে এই ধরনের কোশ্চেন। আমরা এই কোশ্চেনগুলোকে নিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করছি, এইটা এবং এইটা। বললো কোন রিয়াকশানটা ফার্স্ট হবে, তোমাকে জানতে চাইলাম। তোমাকে যখনই এরকম ধরনের কোশ্চেন দেবে তোমার কাজটি কী হবে? তোমার কাজটি হলো, বুঝতেই পারছো এখানে একটা মাইনাস চার্জ তৈরি হয়, রিয়াকশানটা হচ্ছে। সো তোমার ফার্স্ট কাজ হবে এই যে কম্পাউন্ডগুলো রয়েছে এগুলোকে মাইনাস কনভার্ট করে নেওয়া। দেন তোমার কাছে রিয়াকশানটা দেখবে খুব সুবিধা, মাইনাসে কনভার্ট করে নেওয়া। ঠিক আছে? কারণ ডিকার্বক্সিলেশন রিয়াকশানকে এক্সপ্লেন করবার জন্য তোমাকে আইদার মাইনাসে কনভার্ট করে নিতে হবে COOH গ্রুপটাকে বাদ দিয়ে, কারণ মেকানিজমে দেখেছো আলটিমেটলি কিনা মাইনাস তৈরি হচ্ছে আর মাইনাস তৈরি হচ্ছে রিয়াকশানটা, অবজার্ভ করেছো। আদারওয়াইজ তোমাকে ভাবতে হবে আর COOH গ্রুপের তো ডিকার্বক্সিলেশন হওয়ার সময় এই বন্ডটা ব্রেক হচ্ছে, এই বন্ডটা কতটা পরিমাণে উইক। যত বেশি পরিমাণে উইক তত বেশি পরিমাণে ভেঙে যাবে, তত ডিকার্বক্সিলেশন রিয়াকশান ফাস্ট হবে। আর এই বন্ডটা তত উইক হবে যতই আর গ্রুপটাকে এই দিকটা টেনে নেওয়ার জন্য লোকজন থাকবে। যত আর গ্রুপটাকে এই দিকে টেনে নেবে তত কী হবে, এই বন্ডটা তত উইক হবে এবং তত ব্রেক হবে এবং তত ডিকার্বক্সিলেশন রিয়াকশান ফাস্ট হবে। তাহলে দুটো পয়েন্ট, একটা হলো মাইনাস চার্জটা কত বেশি পরিমাণে স্টেবল, আর 2 নম্বর আমি দেখব এই বন্ডটা কত সহজে কত ইজিলিভাবে ব্রেক করে দিতে পারি। ব্রেক করলে কখন ব্রেক করতে পারবো না, যত বেশি পরিমাণে ইলেকট্রন উইথড্র করে নেবে। সো ফ্রেন্ড, আমাদের কাছে এই 3টে কম্পাউন্ড আছে, এই 3টে কম্পাউন্ডের অ্যানায়ন ফর্মে লিখেছি। এবার জানতে চেয়েছি এই 3টে কম্পাউন্ডের স্টেবিলিটি অর্ডারটা কি। স্টেবিলিটি অর্ডারটা কি একটু ভালো করে খেয়াল করবার চেষ্টা করো যে এখানে যে মাইনাস চার্জটা রয়েছে sp হাইব্রিডাইজডের উপর, এখানে যে মাইনাসটা আছে ডবল বন্ড মানে sp2 হাইব্রিডাইজডের উপর, আর এখানে যে মাইনাসটা আছে সিঙ্গেল বন্ড মানে sp3 হাইব্রিডাইজডের উপর। হুইচ ওয়ান ইজ মোর স্টেবল? sp, কারণ আমরা জানি এর ক্ষেত্রে এস ক্যারেক্টার কত হয় 50%, এর ক্ষেত্রে কত হয় 33.3% এস ক্যারেক্টার, এটা 25%। সো এস ক্যারেক্টার যার বেশি তার উপর মাইনাসটা বেশি স্টেবল, তার মানে স্টেবিলিটি ভাবতে গেলে সবচেয়ে নিচেরটা বেশি স্টেবল, তারপরে মাঝেরটা সবচেয়ে আনস্টেবল হলো ওপরেরটা। সো ন্যাচারালি যত বেশি স্টেবল হবে তত রিয়াকশানটা ফাস্ট হবে। সো এই 3 জনের মধ্যে রিয়াকশান ফার্স্ট সব থেকে থার্ডেরটা, তারপর সেকেন্ডেরটা, তারপর কি হবে ফার্স্টেরটা। ওকে, তোমাকে যদি এরকম দুটো কম্পাউন্ড দিই COOH NO2 NO2 আর একটা হলো COOH NO2 NO2 NO2, তোমাকে জানতে চাইলাম এই দুটো কম্পাউন্ডের মধ্যে কোনটার ডিকার্বক্সিলেশন রিয়াকশান ফাস্ট হবে। অবজার্ভ করো, এই কম্পাউন্ডের ক্ষেত্রে 2খানা NO2 উইথড্র করে নিচ্ছে আর এটার ক্ষেত্রে 3 জন মিলে উইথড্র করে নিচ্ছে ইলেকট্রন। আমি কি বলেছি, যত ইলেকট্রন টেনে নেবে তত এই বন্ডটা উইক হবে আর তত ডিকার্বক্সিলেশন ফাস্ট হবে। সো 3 জন মিলে উইথড্র করে নেওয়ার জন্য এই বন্ডটা বেশি পরিমাণে উইক, ভেরি ভেরি উইক, কারণ 3 জন টানছে, আর এটা কি 2 জন টানছে মানে ভেরি উইক। দুটোই উইক কিন্তু এখানে 3 জন টানছে আর এখানে কজন, 2 জন উইথড্র করে নিচ্ছে। সো হুইচ ওয়ান মোর উইক? প্রথমটা বেশি পরিমাণে উইক। সো ডিকার্বক্সিলেশন রিয়াকশান দুটো কম্পাউন্ডের মধ্যে ফার্স্টেরটায় বেশি পরিমাণে হয়ে থাকবে। সো যত বন্ডটা উইক হবে তত ডিকার্বক্সিলেশন রিয়াকশান কী হবে, ফাস্ট হতে থাকবে। তোমাকে যদি এখন এখানে কোশ্চেন দেওয়া হয় যে CH3 CH2 CH2 COOH, একটা কোশ্চেন দেওয়া হলো, আর একটা বললো CH2 CH CH2 COOH, বললো কোনটা ডিকার্বক্সিলেশন ফাস্ট হবে বলো। সো তোমার কাজ কী হবে, এই COOH গ্রুপটাকে বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে আমি কি করব, এর মাথায় মাইনাস করে নেবো, তবেই তো এক্সপ্লেন করতে পারবো বলেছি। এবার দেখো এখানে যে মাইনাসটা আসছে দেখো রেজোন্যান্স করছে, বাট এখানে যে মাইনাসটা আসছে তো কোনো রেজোন্যান্স করছে না, নো রেজোন্যান্স। সো রেজোন্যান্স না করলে কি বেশি স্টেবল হবে? মোটেও না।
তার মানে এইটা বেশি স্টেবল, তার মানে এই যে কম্পাউন্ডটা ছিল এই কম্পাউন্ডটা ডিকার্বক্সিলেশন ফার্স্ট হবে। এবার আরেকটি কোশ্চেন নিচ্ছি, আমাকে মনে করো দিল CCl3 COO মাইনাস Na প্লাস, CCl2 CHCl2 COO মাইনাস Na প্লাস, CH2Cl COO মাইনাস Na প্লাস, আর দিল আমার কাছে CH2F COO মাইনাস Na প্লাস। জানতে চাইলো, এখানে বললো যে ডিকার্বক্সিলেশন রিয়াকশানের রেটটা কম্পেয়ার করো এই চারটে কম্পাউন্ডের মধ্যে। সো আমার ফার্স্ট টার্গেট কি? ফার্স্ট টার্গেট এইগুলোকে বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে শুধু মাইনাসটাকে লিখবো। সো এটাকে বাদ দিয়ে মাইনাসটাকে লেখো CCl3 মাইনাস, এটাকে বাদ দাও, বাদ দিয়ে শুধু মাইনাসটাকে রেখো CHCl2 মাইনাস, এটাকে বাদ দাও দিয়ে মাইনাসটাকে লেখো CH2Cl মাইনাস, আর এখানে বাদ দাও দিয়ে CH2F মাইনাস। তোমার মনে হতেই পারে যে ফ্লুরিন হলো সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, তার মানে লাস্টেরটা সব থেকে বেশি স্টেবল, কিন্তু উত্তর হলো না, সব থেকে বেশি স্টেবল হবে প্রথমেরটা। ওয়াই না? ফ্লুরিন আর ক্লোরিনের কথা কম্পেয়ার করার চেষ্টা করো। ফ্লুরিন পিরিয়ডিক টেবিলের সেকেন্ড অরবিটে রয়েছে, তার মানে S আর P অরবিটাল রয়েছে, আর ক্লোরিন পিরিয়ডিক টেবিলের থার্ড অরবিটে রয়েছে, মানে S P এবং D অরবিটাল রয়েছে। অর্থাৎ ক্লোরিন যদি থেকে থাকে কোনো দিন, ক্লোরিনের ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে এবং সেই ভ্যাকেন্ট ডি অরবিটালের মধ্যে নেগেটিভ চার্জ কী হতে পারে? ডিলোকালাইজড হতে পারে, মানে ছড়িয়ে পড়তে পারে, আর যত বেশি ডিলোকালাইজড হবে তত বেশি পরিমাণে স্টেবল হবে। তাহলে বুঝতে পারছো ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি ক্লোরিনের থেকে, এটা একটা ফ্যাক্ট, কিন্তু তার থেকেও একটা বড় ফ্যাক্ট যে ক্লোরিনে ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, আর যদি কারোর ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে সেই ডি অরবিটালের মধ্যে মাইনাস চার্জটা কী হয়? ডিলোকালাইজড হয়, ছড়িয়ে পড়তে পারে। সো প্রথমটার ক্ষেত্রে দেখো তিনটে ক্লোরিন আছে, সো তিনটে ক্লোরিনের মধ্যে এই মাইনাস চার্জটা কী হবে? ডিলোকালাইজড হবে। তারপরেরটা দেখো দুখানা ক্লোরিন আছে, দুটো ক্লোরিনের মধ্যে মাইনাস চার্জটা ডিলোকালাইজড হবে, ছড়িয়ে পড়বে, তারপরটা একটা ক্লোরিনের মধ্যে ছড়িয়ে পড়বে। সো কোনটা সব থেকে বেশি ডিলোকালাইজড, কোনটা মাইনাস চার্জটা বেশি পরিমাণে ছড়িয়ে পড়ছে, মানে স্টেবিলিটি পাচ্ছে? নিশ্চয়ই ফার্স্টেরটা। সো এটা হবে ফার্স্ট, স্টেবিলিটির দিক থেকে এটা সেকেন্ড, এটা থার্ড। ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কিন্তু যেহেতু ডি অরবিটাল নেই তাই এটাকে আমি কি করে দিলাম? ফোর্থ পজিশনে দিয়ে দিলাম। তাহলে এই চারটে কম্পাউন্ডের মধ্যে যদি আমি কম্পেয়ার করি যে ডিকার্বক্সিলেশন রিয়াকশানের রেট, অবভিয়াসলি এইটা, তারপর এইটা, তারপর এইটা এবং সবার শেষে এইটা। ওকে, এখান থেকে কতগুলো ছোটোখাটো কোশ্চেন দিয়ে থাকে। ডিকার্বক্সিলেশন রিয়াকশান মানেই সবসময় আমার কাছে হাইড্রোকার্বনের অ্যালকেন তৈরি হবে, নট লাইক দ্যাট। যেমন মনে করো এখানে এমন একটা কোশ্চেন দিল CH3 CH OTS টসাইল গ্রুপ, মানে একটা ভালো লিভিং গ্রুপ দেওয়া হলো। ওকে, কনসেপ্টটা OTS আকারে ভাববে না, ভাববে এনি গুড লিভিং গ্রুপ, মানে ভালো লিভিং গ্রুপ আছে এমন কোনো একটা গ্রুপ যদি এই জায়গাটা অ্যাটাচ থাকে, দেন হিট করলে এটা কি ঘটনা ঘটবে। নিশ্চয়ই তুমি জানো, হিট করবার সময় আমি কি বলেছি? এই পোর্শনটাকে বাদ দিয়ে এই কার্বনের মাথায় মাইনাস করে দেবো, তার মানে কী হবে? এর মাথায় মাইনাস, তাই তো, এর মাথায় মাইনাস। নর্মালি কি করি? নর্মালি আমরা যেটা করি, এই যে মাইনাসটা হলো, এই মাইনাসটার পর একটু H+ নিয়ে নর্মালি এই জায়গাটা কি করে দিই? OTS এবং এখানে একটা H নিয়ে CH3 করে দিই। বাট ইন দ্যাট কেস এই ঘটনাটা ঘটবে না। এখানে কি ঘটনাটা ঘটবে? যেহেতু এটা একটা ভালো লিভিং গ্রুপ আছে, এই মাইনাস চার্জটা এখানে পড়বে, লিভিং গ্রুপটাকে বাইরে বার করে দেবে। সো এইটা এখানে পড়লে কেমন দেখতে হয়? CH3CH ডবল বন্ড CH2, মানে একটা অ্যালকিন ফরমেশন হচ্ছে। সো খেয়াল রাখতে হবে, যদি কোনো লিভিং গ্রুপ অনেক সময় দিয়ে দেয় এক্সামে, একবার IIT-তে এসেছিল কোশ্চেনটা, যদি এমন ধরনের কোশ্চেন দিয়ে দেয় তখন কিনা এই মাইনাস চার্জটা পড়ে লিভিং গ্রুপটাকে রিমুভ করে দেবে, দিয়ে একটা অ্যালকিন ফরমেশন করবে। এটা কিন্তু আমাকে মাথার মধ্যে রাখতে হবে। আর একটা এক্সাম্পল নিচ্ছি, একই ধরনের কোশ্চেন। বলল এইখানে COOH, বলল এইখানে আমি আয়োডিন নিলাম, আর একটা বলল
এখানে COOH, এখানে ফ্লুরিন নিলাম, দিয়ে বলো দুটোকেই আমি হিট করলাম, তাহলে কি ঘটবে? ঠিক আছে, দেখো প্রথম কথাটা বলছি, প্রথম যে কোশ্চেনটার অ্যান্সারটাই আসছি, আমরা জানি হিট করলে ডিকার্বক্সিলেশনটা বেরিয়ে যায় এবং এখানে একটা মাইনাস ফর্ম করে। এই মাইনাস ফর্মেশনটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, মাইনাসটা ফর্ম করে। তো সেকেন্ডটার ক্ষেত্রেও নিশ্চয়ই একই ধরনের ঘটনাটা ঘটবে, বেরিয়ে গিয়ে কী হবে, এখানে মাইনাস ফর্ম করবে। কিন্তু এখানে হচ্ছে আসল ব্যাপার, আয়োডিন এবং ফ্লুরিন কম্পেয়ার করো সাইজ, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সাইজ কম্পেয়ার করলে আয়োডিনের সাইজ সবচেয়ে বড়। সো আয়োডিনের সাইজ সব থেকে বড় হওয়ার জন্য আয়োডিন সব থেকে ভালো লিভিং গ্রুপ। সো লিভিং গ্রুপ দেখলে আয়োডিন হলো সবচেয়ে বেটার লিভিং গ্রুপ। সো আয়োডিন থাকলে কি হবে, এই মাইনাসটা এখানে পড়বে এবং আয়োডিনটাকে বাইরে রিমুভ করে দেবে। তাহলে এইটা এখানে পড়লে এবং আয়োডিনটা বেরিয়ে গেলে কেমন স্ট্রাকচার তৈরি হবে, এইটা। বাট ইন দ্যাট কেস ফ্লুরিন যেহেতু ভালো লিভিং গ্রুপ নয়, তখন কি হবে, এক্ষেত্রে এখানে এইটা পড়ে ফ্লুরিন বেরিয়ে যেতে চাইবে না চট করে, তখন কি হবে, বাইরে থেকে হাইড্রোজেন নিয়ে নর্মাল যেমন ডিকার্বক্সিলেশন হয় তেমনই কিনা প্রোডাক্টটা তৈরি হলো। সো লিভিং গ্রুপ সবসময় ভালো হলে তখন এই ঘটনাটা ঘটবে, আদারওয়াইজ কিনা এমন ঘটার কোনো চান্স নেই। আর একটা কথা, যদি আমরা মোটামুটি স্টিরিওকেমিস্ট্রির অ্যাপ্রোচে এটাকে ভাববার চেষ্টা করি, তখন এই যে ডিকার্বক্সিলেশন রিয়াকশান, রেসিমাইজেশন রিয়াকশান মানে ডি এবং এল আইসোমারের একটা মিক্সচার তৈরি হয়। নাও দ্য কোশ্চেন ইজ ফাই, কেন এই মিক্সচারটা তৈরি হয়? তার জন্য তুমি একটা কম্পাউন্ড আঁকলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। CH3COO-, ঠিক আছে। এবার এই মাইনাসটা এখানে পড়ে, যেমন ডিকার্বক্সিলেশন হয়, একটা ক্যাটায়ন আছে তার সঙ্গে, তারপর কেমন হবে, এরকম ধরনের দেখতে হলো, এই মাইনাসটা এখানে এলো CH3। নেক্সট স্টেপে কী হবে, এই মাইনাসটা এই পাশে পড়বে, এই বন্ডটা উপরে উঠবে, তাহলে দেখতে কেমন হবে, এটা এখানে পড়লো, এটা উপরে উঠে কী হলো, O- হলো CH3। এই যে ডবল বন্ডটা পরিণত হলো বা তৈরি হলো, এরপরে এই মাইনাসটা পড়ে এটা যখন ব্যাক করবে, তখন এটা আপ সাইড দিয়েও ব্যাক করতে পারে, আবার ডাউন সাইড দিয়েও আসতে পারে। তাহলে আপে যদি ডি হয়ে থাকে তাহলে ডাউনে এল তৈরি হবে, বা আপে যদি এল তৈরি হয় তখন ডাউনে ডি তৈরি হবে। মোট কথা ডি আর এল এর কী হবে, একটা মিক্সচার তৈরি হবে। তাহলে যেহেতু এখানে sp2 হাইব্রিডাইজড কার্বন তৈরি হয়েছে, আমরা রেসিমাইজেশনের কনসেপ্ট জানি, যদি কোনো জায়গায় sp2 হাইব্রিডাইজড কার্বন তৈরি হয়ে থাকে, সেখানে যখন নিউক্লিওফিলিক বা ইলেকট্রোফিলিক যাই অ্যাটাক হোক না কেন, তখন সেখানে একটা রেসিমাইজেশন হয়ে থাকে। সো ডিকার্বক্সিলেশন রিয়াকশানে কিনা রেসিমাইজেশন হয়ে যাওয়ার একটা চান্স থেকে থাকে। এবার একটা আমরা এমসিকিউ কোশ্চেন নিচ্ছি। মনে করো তোমার কাছে O- F আর C⋯ Cl O- NO2 O- Cl হলো আর রয়েছে। কম্পেয়ার করতে বলেছে এই চারজনের মধ্যে কোনটা ডিকার্বক্সিলেশন রিয়াকশন ফার্স্ট হবে। তো সবার ফার্স্ট তুমি একটা কাজ করে নাও, এইটাকে বাদ দিয়ে এঁকে নাও। তো এইটা মাইনাস হচ্ছে, এখানে ফ্লুরিন, এটা বাদ দিয়ে এঁকে নাও। NO2 এখানে মাইনাস হচ্ছে, একই রকমভাবে এখানে Cl মাইনাস হচ্ছে, এইটা বাদ দিয়ে এঁকে নিচ্ছে, Cl মাইনাস হচ্ছে। সো এই চারটের মধ্যে যদি কম্পেয়ার করি, এই Cn এর ট্রিপল বন্ড আছে, তাহলে এই মাইনাসটা পড়ে এখানে কি করছে, রেজোন্যান্স করতে পারছে। NO2কে ভালো করে আঁকলে NO2কে এরমভাবে দেখতে হয়, মাইনাসটা পড়ে কী করছে, রেজোন্যান্স করতে পারছে, কিন্তু এখানেও রেজোন্যান্স হচ্ছে না, এখানেও রেজোন্যান্স হচ্ছে না। তাহলে রেজোন্যান্সের জন্য এই দুটো কম্পাউন্ডের ফার্স্ট হবে। এবার কোথায় ভালো রেজোন্যান্স হয় না, NO2-র ক্ষেত্রে ভালো রেজোন্যান্স হয়, কারণ ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই NO2-র ক্ষেত্রে ডিকার্বক্সিলেশন রিয়াকশন ফার্স্ট। কারণটা বুঝতে পারলে,
এটাকে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে মাইনাস ফর্মে আনলাম। মাইনাস ফর্মে আনবার পর দেখলাম এই কম্পাউন্ড এবং এই কম্পাউন্ড দুটোর ক্ষেত্রেই নেগেটিভ আয়নটা মানে কার্বন আয়নটা রেজোন্যান্স করতে পারছে। এখানে NO2 থাকবার জন্য রেজোন্যান্সটা অনেক ভালো করছে, এখানে CN থাকবার জন্য রেজোন্যান্সটা অত ভালো করছে না। তাই এটা ফার্স্ট, এটা সেকেন্ড। এবার এই দুটোর ক্ষেত্রেই মাইনাসটা রেজোন্যান্স করতে পারছে না, কিন্তু ফ্লুরিনের কি আছে? নো ভ্যাকেন্ট ডি অরবিটাল, কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে কি আছে? ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। তাহলে ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকবার জন্য ক্লোরিনের ক্ষেত্রে ফার্স্ট হবে দ্যান দ্যাট অফ ফ্লুরিন। তার মানে এটা ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে, এটা থার্ড পজিশনে থাকবে এবং এটা ফোর্থ। তো এমন ধরনের কোশ্চেন কিনা তোমাকে দিতে পারে, একটু খেয়াল রাখতে তোমাকে হবে। তোমাকে যদি এইটা বলা হয়, এই কম্পাউন্ডটা নিলাম এবং বলল তোমার কাছে এইখানে এই কম্পাউন্ডটা নিলাম, কোনটা ডিকার্বক্সিলেশন ফার্স্ট হবে? সো তুমি কি করবে? এই পোর্শনটাকে বাদ দিয়ে দাও, দিয়ে অ্যানায়ন ফর্মে নিয়ে চলে আসো। সরি, অ্যানায়ন এলো, এখানেও এই পোর্শনটা বাদ চলে যাবে, বাদ গিয়ে এখানে কি আসবে? অ্যানায়ন ফর্মে নিয়ে এলে। ওকে, সো দেখো এই মাইনাসটা রেজোন্যান্স করছে, এখানেও মাইনাসটা রেজোন্যান্স করছে, কিন্তু সমস্যাটা হলো এই রেজোন্যান্সে বাধা দিচ্ছে এই অক্সিজেনের লোন পেয়ারটা, কারণ অক্সিজেনের লোন পেয়ার নিজে আগে থেকে রেজোন্যান্স করতে ব্যস্ত আছে। তার মানে যদি বলা হয় মাইনাসটা কোন জায়গাটা ভালো রেজোন্যান্স করছে, এটার ক্ষেত্রে করছে, কারণ এখানে এই দিক থেকে তো কেউ বাধা দিচ্ছে না রেজোন্যান্স করতে, কিন্তু এখানে দেখো এই লোন পেয়ার দিয়ে রেজোন্যান্স করছে, করবার ফলে এটা বাধা পাচ্ছে। সো এই ধরনের কম্পাউন্ড এইটার ক্ষেত্রে নিশ্চয়ই বুঝতে পারছো রেজোন্যান্সটা কম হবে, ফলে মাইনাসটা কম স্টেবল হবে, এবং মাইনাসটা কম স্টেবল হলে ডিকার্বক্সিলেশন অটোমেটিক্যালি কম হবে। সো এই দুজন কম্পাউন্ডের মধ্যে ডিকার্বক্সিলেশন এটার ক্ষেত্রে ফার্স্ট হয়। ওকে, ক্লিয়ার? সেকেন্ড কোশ্চেন নিচ্ছি আমরা। আমাকে মনে করো এইরকম দিয়েছে একটা কোশ্চেন, এরম ধরনের কোশ্চেন, আর একটা মনে করো আমাকে এরম ধরনের দিয়েছে, এরম ধরনের কোশ্চেন দিয়েছে, বললে এর মধ্যে কোনটা ফার্স্ট হবে। আমি তোমাকে পয়েন্টগুলোর মধ্যে একটা পয়েন্ট শিখিয়েছিলাম, কিন্তু ভালো করে খেয়াল করে দেখো ডিকার্বক্সিলেশন রিয়াকশনের ক্ষেত্রে যদি কোনোদিন তুমি এরকম প্যাটার্ন পাও, দেখো এরকম প্যাটার্ন, এটা দেখো এই কার্বন COOH, আর দেখো এই ডবল বন্ড, দেখো এরকম ধরনের প্যাটার্ন, ফলে 6 মেম্বার রিং করে ডিকার্বক্সিলেশন রিয়াকশন হয়, ফলে এই ধরনের রিয়াকশন অলওয়েজ কিনা ফার্স্ট হবে। ওকে, সো আমরা ডিফারেন্ট টাইপের MCQ কোশ্চেনগুলো করবো এবার, কিন্তু MCQ কোশ্চেনগুলো করবার সময় খেয়াল রাখতে হবে হিট দিয়ে বা রিয়েজেন্ট দিয়ে হলে তখন কার্বন আয়নের স্টেবিলিটি দেখব, আর এই ধরনের কম্পাউন্ড হলে ডিকার্বক্সিলেশন রিয়াকশন সবসময় ফার্স্ট হয়। আর কুলবে রিয়াকশানের ক্ষেত্রে আমার কিনা র্যাডিক্যাল স্টেবিলিটি দেখে আমরা MCQ কোশ্চেনগুলোকে সলভ করব। সো আমরা এখন MCQ কোশ্চেন সলভ করছি। দেখো আমরা 41 কোশ্চেনটার MCQ কোশ্চেনটা চলে এসছে। আমাকে বলেছে ডিকার্বক্সিলেশন রিয়াকশান কোনটার মধ্য দিয়ে হয়। তুমি ডিকার্বক্সিলেশন রিয়াকশানের ক্ষেত্রে প্রসেসগুলো তোমাকে আমি শিখিয়েছি এবং প্রসেসগুলো তুমি জানো, এবং সেখানে নিশ্চয়ই শিখেছো যে এই ধরনের রিয়াকশানের ক্ষেত্রে ডিকার্বক্সিলেশন মাইনাস চার্জ ফর্ম করে হয়, মানে কার্বন আয়ন ফর্ম করে। সো কার্বন আয়ন ফর্ম করে যেটা আছে উত্তর সেটা হবে অ্যান্সার। তার মানে কার্বন আয়ন ফর্ম করে কি আছে? এ আছে, তার মানে এটা হবে আমার কাছে অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনটা বলেছে এই কম্পাউন্ডটা ডিকার্বক্সিলেশন হয়ে এই প্রোডাক্টটা তৈরি করেছে, বলছে তার মানে রিয়াকশান মেকানিজমটা কেমন ধরনের ছিল। সো দেখো এই ধরনের কম্পাউন্ডটাকে আমি কি করছি, আগে আঁকছি, আর সি ডবল বন্ড CH2 সি ডবল বন্ড মাইনাস। ওকে, এই কম্পাউন্ডার এবার ডিকার্বক্সিলেশন করছে, আমি কি বলেছিলাম এই মাইনাসটা এখানে পড়বে, এটা উপরে উঠে যাবে, তাহলে দেখতে কেমন হবে? আর সি ডবল বন্ড CH2 মাইনাস, পরবর্তীকালে কী হবে? এই মাইনাসটা এখানে পড়বে, এটা উপরে উঠবে, তাহলে আর সি, এটা CH2, এটা কি হচ্ছে উপরে ও মাইনাস, এবার ও মাইনাসটা এখানে পড়লো, এটা উপরে উঠলো, মানে আর সি ডবল বন্ড, এটা CH2 মাইনাস, পরবর্তীকালে সি, এখানে একটা হাইড্রোজেন চলে আসবে CH3। তার মানে এই প্রসেসটা কোনটায় রয়েছে দেখবো আমরা। দেখো এই প্রসেসটা রয়েছে অপশান এতে,
অপশান এতে দেখো এইটা রয়েছে, দেখো আমার এইটাই এসছিল, দেখো এই যে মাইনাস এই ফর্মগুলো। ওকে, সো অপশান এ হবে আমার কাছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা চলে এসছে, দেখো এখানে একটা ডিকার্বক্সিলেশন রিয়াকশান ঘটেছে, এবং ডিকার্বক্সিলেশন রিয়াকশানটা কিভাবে ঘটেছে না, টাইপটা দেখো আমি তোমাকে শিখিয়েছিলাম এই ধরনের কম্পাউন্ড, এই ধরনের কম্পাউন্ড এটা। ওকে, 6 মেম্বার রিং করে ডিকার্বক্সিলেশন রয়েছে, বিটা কিটো অ্যাসিড টাইপের কম্পাউন্ড। সো স্ট্রাকচারটা এখানে আর সি ডবল বন্ড টো CH2 COH ডবল বন্ড টো। এই কম্পাউন্ডটাকে আমি ডিকার্বক্সিলেশন করছি, কী করে হবে, এই বন্ডটা এখানে পড়বে, এটা এখানে পড়বে, এই বন্ডটা এখানে পড়বে, রাইট। সো আর সি এটা এখানে পড়েছে, তার মানে ডবল বন্ড CH2, এটা খুলে গিয়ে হাইড্রোজেনকে নিয়েছে, তার মানে OH। নেক্সট স্টেপে কী হবে, এই বন্ডটা এখানে আসবে, এটা উপরে উঠবে, তাহলে আর সি এটা এখানে এসছে, সো ডবল বন্ড ও এটা উপরে উঠেছে, তার মানে CH2 মাইনাস, কিন্তু এই হাইড্রোজেনটা এসে CH3 করে দিয়েছে, রাইট। সো আমার কাছে এই প্রসেসটা কোথায় আছে দেখবে, দেখো এই প্রসেসটা দেখো এই এতে রয়েছে, দেখো এরটা এসছিল এই যে এই কম্পাউন্ডটা। সো এ হবে আমার কাছে অ্যান্সার, রাইট। তারপরে কোশ্চেনটা চলে এসছে, তারপর কোশ্চেনটা বলেছে এই কম্পাউন্ডটা ডিকার্বক্সিলেশন রিয়াকশান কেমনভাবে হবে। দেখো এমন ধরনের কম্পাউন্ডগুলো কিন্তু আমরা ডিকার্বক্সিলেশন রিয়াকশান করেছি। সো একই রকমভাবে দেখো আর CH সি ডবল বন্ড টো OH সি ডবল বন্ড টো OH। ওকে, তাহলে আমার কাছে রিয়াকশানটা কেমন হবে, এই বন্ডটা এসে হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা এখানে পড়বে, এই বন্ডটা এখানে আসবে, রাইট। তাহলে দেখতে কেমন হচ্ছে, আর CH এই বন্ডটা এখানে এসছে, ডবল বন্ড সি এটা খুলে গিয়ে হাইড্রোজেনকে নিয়েছে, তার মানে OH, আর এখানে OH একটা অলরেডি রয়েছে, ঠিক আছে। এবার এটা কি করবে, টটোমারিজম করবে, এই বন্ডটা এখানে পড়বে, এটা উপরে উঠবে, তাহলে উঠলে কেমন হবে, আর CH এখানে মাইনাস সি ডবল বন্ড টো OH, এই যে হাইড্রোজেনটা এখানে চলে আসবে, এবার আর CH2 সি ডবল বন্ড টো OH, এটা হবে অ্যান্সার। সো এই ফর্মটা কোনটায় রয়েছে দেখো ভালো করে খেয়াল করে দেখো, অপশান ডিটা রয়েছে, দেখো অপশান ডিটা চলে এসেছিল এই যে স্ট্রাকচারটা। ওকে, সো মেকানিজম জানাটা কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো, আদারওয়াইজ তুমি এই ধরনের কোশ্চেনগুলোকে করে উঠতে পারবে না কিন্তু। সো অপশান ডি হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো 45-এর কোশ্চেনটা, আমি একই রকমভাবে 45-এর কোশ্চেনটাকে আমি ড্র করে নিচ্ছি যাতে তোমার পক্ষে সুবিধা হয় করা। দেখো এই কোশ্চেনটা দিয়েছে আর CH, আমি এটাকে OH এরমভাবে লিখছি, সরি আর CH সি OH এরম লিখছি, এখানে ডবল বন্ড, বুঝেছো, দিস ইজ O, আর NO2 এরকম। তাহলে দেখো মেকানিজমটা ঠিকভাবে করতে শেখো, কিন্তু আমরা এরকম ধরনের রিয়াকশান কিন্তু স্টার্টিংয়েই দেখিয়েছি, ভালো করে প্র্যাকটিস কর নাও একবার। এই বন্ডটা এখানে হাইড্রোজেনটাকে নিল, এই বন্ডটা এখানে পড়লো, এই বন্ডটা এখানে পড়লো, 6 মেম্বার রিং। সো আর CH এটা এই পাশে পড়েছে, ডবল বন্ড N, এটা খুলে গিয়ে হাইড্রোজেনটাকে নিয়েছে, সো O এর সঙ্গে H, এটা এইখানটা এরকম এসছে। পরের স্টেপে কী হবে, এই বন্ডটা এখানে পড়বে, এটা খুলে যাবে, সো আর CH এখানটা মাইনাস N, এটা এখানে পড়েছে, ডবল বন্ড ও এখানে এইটা এলো, এবার একটু H প্লাস পে আর CH2। ওকে, মেকানিজম ভেরি ইজি কিন্তু। সো দেখো এইখানে দেখো, এইখানে আমার বলেছে কোন স্ট্রাকচারটা আসছে, দেখো এই স্ট্রাকচারটা, দেখো এই স্ট্রাকচারটা সেম, এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার দেখো সেম, রাইট কিনা। সো এই ধরনের কোশ্চেন আশা করবো করতে পারবে। পরেরটা কোশ্চেনটা বলেছে কোনটা ডিকার্বক্সিলেশন রিয়াকশান হিট করলে কোনটা ইজিলি ভাবে হবে, জানতে চেয়েছে কোনটা ইজিলি ভাবে হবে, তার মানে আমাকে জানতে হবে কোনটার ক্ষেত্রে মাইনাস চার্জটা বেশি স্টেবল। কেন মাইনাস চার্জ বলছি কথাটা, কারণ তোমাকে ডিকার্বক্সিলেশন রিয়াকশানের দেখো ভিডিওর স্টার্টিংয়েই আমি শিখিয়েছিলাম আর মাইনাসটা যত বেশি পরিমাণে স্টেবল হবে তত ডিকার্বক্সিলেশন রিয়াকশানটা ফাস্ট হবে। সো তোমাকে এই যে অপশানগুলো দিয়েছে এখানে সিওটাও বাদ দিয়ে দাও, দিয়ে মাইনাসটা তৈরি করো, কোনটা বেশি স্টেবল দেখো। তাহলে মাইনাসগুলোকে আমি লিখছি CH3 মাইনাস, বুঝতে পারছো তো, এটাকে বাদ দিয়ে দিয়েছি, এখানেও এটা বাদ দিয়ে দেবো, তাহলে কী হচ্ছে CH3 CH2 মাইনাস,
CH2 মাইনাস, তারপরে এইটা বাদ দিয়ে দাও, এইটা মাইনাস, তাই তো? তার মানে CH মাইনাস CH3, তারপরে এটাকে বাদ দিয়ে দাও, এটা ফিনাইল রিংয়ের উপর, সরি ফিনাইল রিং না, সাইক্লোহেক্সেনের উপর মাইনাস। এই এতগুলোর মধ্যে সব থেকে বেশি স্টেবল কোনটা বলো তো? সব থেকে বেশি স্টেবল হলো এইটা, কারণ এখানে দেখো সবাই দেখো ইলেকট্রন পুশ করছে, এই যে ইলেকট্রন পুশ করছে, হ্যাঁ, কারণ CH3 গ্রুপ বা CH2 গ্রুপ আমরা জানি ইলেকট্রন পুশ করে, আর ইলেকট্রন যত পুশ করে তত কি হয়? আনস্টেবল হয়। সো সব থেকে বেশি স্টেবিলিটির দিক থেকে মাইনাস হলো কোনটা? প্রথমেরটা, এইটা। সো অ্যান্সার হবে আমার কাছে ফার্স্টেরটা। ওকে, এই কোশ্চেনটা চলে এসো। আচ্ছা, আমি এটা 48 করলাম, 47টাও একই রকম হবে। দেখো এইটার যে মাইনাস আছে CH3 মাইনাস, সেটা সব থেকে বেশি স্টেবল হবে, তাই তো? কারণ বাকিগুলো দেখো সবাই দেখো ইলেকট্রন পুশ করছে, তাই না? তো অ্যান্সার হবে এ। এটার ক্ষেত্রেও তাই একই রকম ব্যাপার, 46-এর ক্ষেত্রেও, যে এই এতগুলো রয়েছে সবগুলো দেখো ইলেকট্রন পুশ করছে, যত কার্বন এবং হাইড্রোজেন বাড়বে ইলেকট্রন পুশটা তত বাড়বে। তো সব থেকে বেশি মাইনাস কোনটা স্টেবল হবে? যদি সবগুলোকে বাদ দিয়ে মাইনাস করি, সব থেকে বেশি মাইনাসটা স্টেবল হবে এক একটা। ওকে, এবার আমরা চলে আসছি 49-এর কোশ্চেনটা। 49-এর কোশ্চেনটা জিজ্ঞেস করেছে আমার কাছে কোনটা সব থেকে বেশি ডিকার্বক্সিলেশন রিয়াকশান ভালো করবে। সো আমি তোমাকে কি বলেছি, এগুলোকে বাদ দিয়ে মাইনাস করলাম, তার মানে একটা CH3 মাইনাস, একটা RC ডবল বন্ড ও CH2 মাইনাস সেকেন্ড কম্পাউন্ডটা, থার্ড কম্পাউন্ডটা RC ডবল বন্ড ও CH2 মাইনাস। সো দেখো মাইনাস চার্জের মধ্যে এই তিনজনের মধ্যে একমাত্র সেকেন্ডেরটা দেখো রেজোন্যান্স করছে, আর কেউ রেজোন্যান্স করছে না। সো রেজোন্যান্স করবার জন্য এটা সব থেকে বেশি স্টেবল, এবং সব থেকে বেশি স্টেবল হলে এটা সব থেকে বেশি ফাস্ট হবে, এই রিয়াকশানটা সব থেকে ফাস্ট হবে। সো অর্ডারের দিক থেকেও এটা কী হবে? ফার্স্ট পজিশনে থাকবে। এবার দেখো এই দুটো কম্পাউন্ডের মধ্যে, মানে সেকেন্ডেরটা ফার্স্ট হলো সব থেকে, এই দুটো কম্পাউন্ডের মধ্যে CO গ্রুপ কী করে? টেনে নেয়, আর যত টেনে নেবে তত বেশি স্টেবল হয়। সো এই দুজনের মধ্যে স্টেবিলিটির দিক থেকে দেখতে গেলে এই মাইনাসটা বেশি পরিমাণে স্টেবল। সো এটা সেকেন্ড, এবং এটা কোথায় থাকছে? থার্ড পজিশনে। ওকে, 50 নম্বর কোশ্চেনে চলে এসো। একই রকমভাবে তুমি ওই এগুলোকে বাদ দিয়ে দাও, দিয়ে মাইনাস করো, করে তারপর তোমাকে দেখতে হবে কোনটা বেশি সব থেকে স্টেবল। তো এটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে কি কি হচ্ছে দেখো, RC ডবল বন্ড ও CH2 মাইনাস, রাইট? সেকেন্ডেরটা করো, এটা বাদ দিয়ে দাও, তাহলে RC ডবল বন্ড ও CH2 মাইনাস, রাইট? থার্ডেরটার ক্ষেত্রে এটা বাদ দিয়ে দাও, যে C ডবল বন্ড ও OH CH2 মাইনাস। এই তিনটে মাইনাস তুমি পাচ্ছ। এবার তোমাকে কি করতে হবে? তোমাকে এদের মধ্যে স্টেবিলিটি অর্ডারটাকে তোমাকে সাজাতে হবে। সো দেখো এই মাইনাসটা দেখো এখানে দেখো রেজোন্যান্স করছে, এটাও করছে রেজোন্যান্স, এটা রেজোন্যান্স করছে না, তার মানে এটা সব থেকে বেশি আনস্টেবল, তাই এটা থার্ড পজিশনে চলে গেল। তাহলে এও রেজোন্যান্স করছে, এও রেজোন্যান্স করছে, কিন্তু কে ভালো রেজোন্যান্স করছে? প্রথমেরটা। কি করে বুঝলাম? না, এখানে অক্সিজেনের লোন পেয়ারটা পুশ করে রেজোন্যান্স করতে বাধা দিচ্ছে, কারণ এ নিজে রেজোন্যান্স করছে। তো তাহলে এ যদি নিজে রেজোন্যান্স করে, এ রেজোন্যান্স করতে কী করবে? বাধা পাবে, কারণ ডবল বন্ড একই সঙ্গে কতজনের সঙ্গে করবে, তাই না? তার মানে এই দুজনের মধ্যে রেজোন্যান্সের দিক থেকে এর রেজোন্যান্সটা সবচেয়ে ভালো, কারণ এখানে কেউ বাধা দিচ্ছে না, কিন্তু এখানে অক্সিজেনের লোন পেয়ার দিয়ে ক্রস কনজুগেশন করে রেজোন্যান্সে বাধা দিচ্ছে। মানে আমি বলতে চাইছি এখানে CH2 মাইনাস রেজোন্যান্স করার আগে অক্সিজেনের লোন পেয়ার বলবে আমি নিজে করব রেজোন্যান্স, ফলে এর রেজোন্যান্সের চান্সটা কী হবে বলে তো কমে যাবে। তাই জন্য এটা কোথায় চলে আসবে? এটা সেকেন্ড পজিশনে চলে আসবে, এবং এটা হবে ফার্স্ট। ওকে, ক্লিয়ার? সো সেই অর্ডারটাই এখানে মেনটেন করা হয়েছে, এবং মেনটেন করে অ্যান্সার হয়েছে কোনটা? ডি। এটা ফার্স্ট, এটা সেকেন্ড পজিশনে আছে, এটা হলো থার্ড পজিশনে আছে। সো একই রকমভাবে আমরা থার্ড কোশ্চেনটাও করবো অ্যান্সার। থার্ড কোশ্চেনটার ক্ষেত্রেও আমরা কি করব বলো? আমরা যে আমাদের টার্গেট যেটা হবে যে এগুলোর মাইনাস বার করে নেবো। তো প্রথমটা CH3 মাইনাস, তারপর একটা CH3 C ডবল বন্ড ও CH2 মাইনাস, ওকে, আর লাস্টেরটা কি আছে? একটা বেরিয়ে গেছে, মানে CH2 মাইনাস C ডবল বন্ড ও OH।
সো বলো একই রকমভাবে এটা রেজোন্যান্স করছেই না, তার মানে এটা থার্ড। এ রেজোন্যান্স করছে, এও রেজোন্যান্স করছে, কিন্তু সমস্যাটা কোথায়? এখানে অক্সিজেনের লোন পেয়ারদের রেজোন্যান্সে বাধা দিচ্ছে, তাই না? আর একে কেউ বাধা দিচ্ছে না। সো এ ফার্স্ট পজিশনে চলে এলো, এ সেকেন্ড, আর এ তো রেজোন্যান্স করছেই না, তাই থার্ড। ওকে, তার মানে সব থেকে বেশি কোনটা হবে? দুইয়েরটা। তারপর কোনটা হবে? তিনেরটা। তারপর কোনটা হবে? একেরটা। তাহলে 2, 3, 1 মানে অপশান সি। নাও আমরা 52 কোশ্চেনটা চলে এসেছি। 52 কোশ্চেনটার ক্ষেত্রে আমরা একই রকমভাবেই ভাববো, ভাবনাটার মধ্যে কোনো আলাদা থাকবে না। যে COOH গ্রুপটাকে বাদ দিয়ে দাও, তাহলে প্রথমটা কেমন দেখতে হচ্ছে? C++ CH2 CH2 মাইনাস। সেকেন্ডেরটাও বাদ দিয়ে দাও, CH3 C++ CH2 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 মাইনাস। থার্ডেরটাও বাদ দিয়ে দাও, COOH গ্রুপটাকে। সো দিস ওয়ান। এই তিনটে স্ট্রাকচার আমরা কি করলাম? এঁকে নিতে পারলাম। এবার তুমি দেখো স্টেবিলিটির দিক থেকে, দেখো এই দুজনে মাইনাস রেজোন্যান্স করছেই না, কারণ ডবল বন্ড এইখানে অনেকটা দূরে। বাট লাস্টেরটার ক্ষেত্রে রেজোন্যান্স করছে। রেজোন্যান্স করবার জন্য ফার্স্ট পজিশনে চলে এলো। এই দুজনের ক্ষেত্রে রেজোন্যান্স করছে না ঠিকই, কিন্তু C++ গ্রুপ কী করে বলো তো? অক্সিজেনে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য টেনে নেয়। তো এখানে দেখো এইখানে C++ গ্রুপটা কাছে রয়েছে, এটা দেখো দূরে রয়েছে। তাহলে কোনটার ক্ষেত্রে টেনে নেওয়াটা বেশি? এটার ক্ষেত্রে টেনে নেওয়াটা বেশি, কারণ কাছে রয়েছে, একটার পরে রয়েছে। আর এখানে মাইনাসের পরে দুটোর পরে রয়েছে C++, তার মানে টেনে নেওয়ার পরিমাণটা কম। তার মানে যেহেতু এটা টেনে নেওয়ার পরিমাণটা বেশি, তার মানে মাইনাস চার্জটা বেশি পরিমাণে কী হচ্ছে? স্টেবল হচ্ছে, কম্পারেটিভলি সেকেন্ড। বুঝতে পারছো তো? দেখো এখানে C++ টানছে, এখানেও C++ টানছে, কিন্তু মাইনাসের একটা কার্বনের পরে রয়েছে, আর এখানে দুটো কার্বনের পর রয়েছে। স্যার কোথায় টানটা বেশি? তাহলে অবভিয়াসলি প্রথমেরটা বেশি হবে, কারণ কাছাকাছি রয়েছে। সো এটা ফার্স্ট হয়ে গেছে, এটা হবে সেকেন্ড, এবং এটা হবে থার্ড। ওকে, তার মানে আমার কাছে কোন অপশানটা হবে? আমরা যদি তাকাই অপশানের দিক থেকে, যে অপশান ডিটা হবে অ্যান্সার। সো এখানের ক্ষেত্রে একই রকম ব্যাপার। দেখো COOH গ্রুপ আর C++, প্রথমে দেখো জিনিসটা কোথায় কাছে রয়েছে। দেখো এটা সব থেকে কাছে রয়েছে, তাহলে কাছে টেনে নেওয়ার চান্সটা বেশি। এটা দেখো আরেকটু দূরে রয়েছে, আর এটা দেখো অনেকটা দূরে রয়েছে। তার মানে মাইনাস আই ইফেক্ট কোথায় সব থেকে বেশি হবে? তাছাড়া এখানে রেজোন্যান্সও করছে প্রথমটা, এগুলো রেজোন্যান্স করছে না। বুঝতে পারলে? না পারলে আমি এঁকে দেখাচ্ছি। দেখো C++ গ্রুপটাকে বাদ দিয়ে দাও। দেখো এখানে কোশ্চেন কিন্তু কোনোদিন কমন মিলবে না। তুমি যদি জিনিসটাকে ফিল না করতে পারো তাহলে কিন্তু খুব মুশকিল। এগুলো আমরা এক একটা টাইপ করছি, কিন্তু এমন কোশ্চেন যে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। ভালো করে খেয়াল করো, এই মাইনাসটা রেজোন্যান্স করছে, প্লাস অক্সিজেন টেনে নিচ্ছে কাছাকাছি। এখানে দেখো অক্সিজেন টেনে নিচ্ছে একটু দূরে টেনে নিচ্ছে, আর এখানে দেখো অনেকটা দূরে, পুরো অপোজিট দিকে, দুটো কার্বনের পর, আর এখানে একটা কার্বনের পর, আর এখানে পাশেই টেনে নিচ্ছে। তো যত বেশি টেনে নেয় তত বেশি ডিকার্বক্সিলেশন রিয়াকশন হয়, আমরা জানি সেটা। তাহলে এই তিনজনের মধ্যে ডিকার্বক্সিলেশন কোনটায় ফার্স্ট হবে? কোনটায় সব থেকে বেশি টানছে, মানে কোনটায় কাছাকাছি টানছে? এটায় সব থেকে বেশি কাছাকাছি টানছে, তারপর এটা দূরে, তারপর এটা অনেক দূরে, কারণ অপোজিট দিকে রয়েছে। তাই এটা হবে ফার্স্ট, এটা হবে সেকেন্ড, এবং এটা হবে থার্ড। ওকে, ভিডিওটাকে স্লো করতে পারো, স্লো করে ভালো করে দেখো। ডিকার্বক্সিলেশন রিয়াকশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভিডিওটা অনেকটা বড়, কিন্তু তবুও কিন্তু আমাদের জানতে হবে রিয়াকশানটা। সো আমরা 54-এর কোশ্চেনটা সলভ করবে। আবার 54-এর কোশ্চেনটা চলে এসো। দেখো কোনটায় ডিকার্বক্সিলেশন রিয়াকশন ভালো হবে আমাকে জানতে চেয়েছে। বলো তো কোনটায় ভালো হবে? সব থেকে বেশি ভালো হবে কোনটায়? না, সবগুলোকে মাইনাস ফর্মে এঁকে নাও, তাহলে দেখবে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমটাকে মাইনাস ফর্মে এঁকে নিচ্ছি। COOH গ্রুপটাকে বাদ দিয়ে দেবো, হ্যাঁ, কারণ আমরা এতক্ষণ ধরে তাই শিখেছি। কিন্তু এখানে মাইনাস ফর্মে এঁকেছি। লাস্টেরটাকেও দুটো COOH আছে, একটাকে বাদ দেবো, কারণ ডিকার্বক্সিলেশন তো একটাই হবে, তারপরে আর একটাই হতেই পারে, কিন্তু প্রথমে একটাই হবে। সো দেখো এখানে মাইনাস চার্জটা দেখো রেজোন্যান্স করছে, এখানে মাইনাস চার্জ দেখো রেজোন্যান্স করছে, প্লাস এই মাইনাসটা কিন্তু এই দিকেও রেজোন্যান্স করছে। হ্যাঁ, অক্সিজেনের লোন পেয়ারতে রেজোন্যান্স কম করছে, কিন্তু এ যেটা করে এও তো সেটা করে, মানে এই
এই ডবল বন্ডের সঙ্গে তো রেজোন্যান্স করছে, ইও তো এই ডবল বন্ডের সঙ্গে করছে, প্লাস এই মাইনাসটা এইদিকে রেজোন্যান্স করছে। সো সব থেকে বেশি রেজোন্যান্স কোনটায় হচ্ছে এই তিনটের মধ্যে? নিশ্চয়ই এটা সব থেকে বেশি রেজোন্যান্স হবে ফার্স্ট, রাইট? সেকেন্ড কোনটায় হবে? সেকেন্ড নিশ্চয়ই এইটাই হচ্ছে। সেকেন্ডের যে কম্পাউন্ডটা এঁকেছি দেখো, এই মাইনাসটা আর ডবল বন্ড অনেকটা দূরে, তার মানে এখানে নো রেজোন্যান্স, কোনো রেজোন্যান্সই হচ্ছে না, তার মানে এটা থার্ড। তাহলে ডিকার্বক্সিলেশন রিয়াকশন কোনটা সব থেকে বেশি ফাস্ট হবে? এই জাতীয় কম্পাউন্ডটা। এই কম্পাউন্ড মানে কোনটা? থার্ড কম্পাউন্ডটা। তারপর কোনটাই হবে? ফার্স্টেরটা। তারপর কোনটা হবে? সেকেন্ডেরটা। সো থার্ড, ফার্স্ট, সেকেন্ড। দেখো থার্ড, ফার্স্ট, সেকেন্ড মানে সি অপশানটা। সো সি অপশান আমার কাছে অ্যান্সার হবে। লাইকওয়াইজ আমরা এটাকেও করে নেব। কি করব? সি ডবল এইচ গ্রুপটাকে বাদ দিয়ে দাও, মাইনাসটা করো NO2, এখানে মাইনাসটা করো NO2, এখানে মাইনাসটা করো NO2। ওকে, তুমি যদি তিনটের মধ্যে খেয়াল করে দেখো, এখানে নাইট্রোজেনে কী আছে? NO2 মানে এরকম। তাহলে এই মাইনাসটা কী করছে? রেজোন্যান্স করতে পারছে, কিন্তু এই মাইনাসটা আর NO2 অনেকটা দূরে। সো নো রেজোন্যান্স, এটাও নো রেজোন্যান্স, এটাও কি আছে? নো রেজোন্যান্স। সো রেজোন্যান্স করতে পারবার জন্য এটা ফার্স্ট পজিশনে চলে এলো ডিকার্বক্সিলেশন রিয়াকশানের দিক থেকে। এই দুজনের মধ্যে এবার কম্পেয়ার করছে, এই দুজনের মধ্যে কম্পেয়ার করে দেখো NO2 দেখো কাছাকাছি আছে, তার মানে বেশি টানছে, আর NO2 দেখো একটা কার্বনের পর রয়েছে, এটার পাশেই রয়েছে, ঠিক আছে? মানে সেই অর্থে দুটো কার্বনের মাথায় রয়েছে NO2, তার মানে এটা কম টানছে, কারণ কাছাকাছি থাকলে বেশি টানে, আর যত বেশি টেনে নেবে তত মাইনাসটা স্টেবল হয়। সো এই দুজনের মধ্যে স্টেবিলিটি কম্পেয়ার করতে গেলে এটা স্টেবল বেশি, তাই সেকেন্ড পজিশনে, কারণ NO2 কম্পারেটিভলিভাবে থার্ডের তুলনায় কাছাকাছি রয়েছে, আর এটার স্টেবিলিটি সবচেয়ে কম, তার মানে এটা থার্ড। সো অর্ডার দেখতে গেলে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এবং এটা কী হবে? থার্ড। ওকে, ডিকার্বক্সিলেশন রিয়াকশান। সো আমার কাছে সব থেকে ফার্স্ট কোনটা হলো? তার মানে দিস ওয়ান, দেন দিস ওয়ান, অ্যান্ড লাস্ট এইটা, মানে 1 2 3, অপশান এ। আমরা চলে আসি তারপরে কোশ্চেনটা। তারপরের কোশ্চেনটার মধ্যে একটা বিউটি রয়েছে, যেটা মনে রাখা তোমার ডিউটি। কেন বলছি কথাটা? দেখো খেয়াল করে দেখো, আমি প্রথমে মাইনাস করে দিলাম। ওকে, সি ডবল এইচ গ্রুপ বাদ চলে গেছে, এখানে এটা বাদ চলে গেছে, আর এখানেও এটা বাদ চলে গেছে। ওকে, এবার তুমি এই তিনটে কম্পাউন্ডের মধ্যে চিন্তা করে দেখো, যদি তাকাও দেখতে পাবে এই মাইনাসটা তো রেজোন্যান্স করছে, তার মানে এটা স্টেবল। এই মাইনাসটাও রেজোন্যান্স করছে, কিন্তু ওই যে বলেছি অক্সিজেনের লোন পেয়ারটা উল্টো দিক থেকে আবার ক্রস কনজুগেশন করে রেজোন্যান্সে বাধা দিচ্ছে এই মাইনাসটাকে। সো এই দুজনের মধ্যে কম্পেয়ার করতে গেলে এ বেশি স্টেবল। ওকে, থার্ডের কম্পাউন্ডটা রেজোন্যান্সই করবে না, তার কারণ যদিও রেজোন্যান্স করে, যদি রেজোন্যান্স করে তখন এখানে একটা ডবল বন্ড ফর্ম করতে হয়, রাইট? এই ডবল বন্ডটাকে বলা হয় ব্রিজ হেটেড ডবল বন্ড। ব্রিজ হেটেড মানে কি? এই যে ব্রিজ কম্পাউন্ড, এই ব্রিজ কম্পাউন্ডের স্ট্রাকচারে এরম জায়গায় ডবল বন্ডটা ভেরি ভেরি আনস্টেবল, ভেরি ভেরি আনস্টেবল, মানে এখানে ডবল বন্ড হয়ই না, তাই থার্ড কম্পাউন্ডটা ডিকার্বক্সিলেশন করতে পারবেই না। এই ধরনের কম্পাউন্ডকে বলা হয় ব্রিজ হেডেড কম্পাউন্ড। ব্রিজ হেডেড কম্পাউন্ড, এই ব্রিজ হেডেড কম্পাউন্ডে ডিকার্বক্সিলেশন সম্ভবই নয়, কারণ এখানে ডবল বন্ড বা এরকম জায়গায় প্লাস চার্জ আনস্টেবল, কারণ এখানে একটা অ্যাঙ্গেল স্ট্রেংথ, বাংলায় বলা হয় কৌণিক পীড়ন কাজ করে, তাই থার্ড কম্পাউন্ডটা ডিকার্বক্সিলেশন করবেই না। আর এই দুটো কম্পাউন্ডের মধ্যে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এবং এটা থার্ড রেট যদি কম্পেয়ার করি। সো অপশান এ হবে অ্যান্সার। ওকে, সো এই ছিল পুরোপুরি আমার ডিকার্বক্সিলেশন রিয়াকশান। আশা করব ভিডিওটা তোমার উপকারে আসবে এবং যে কোনো ধরনের কোশ্চেন তুমি খুব সহজে সলভ করে দিতে পারবে। টাইপগুলো খেয়াল করবে এবং আমি যে যে পয়েন্টগুলো বলেছি পয়েন্টগুলোকে মনে রাখার চেষ্টা করো। নমস্কার।